চারজন যুবতী মেয়েকে তাদের পরিবারের পক্ষ থেকে এক বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হলো, যা দেখে পুরো গ্রামে হইচই শুরু হয়ে গিয়েছিল। কেন তাদের মা বাবা চারজন যুবতী মেয়েকে এক বৃদ্ধের সঙ্গে বিয়ে দিয়েছিল, যা শুনে আপনারাও রীতিমতো অবাক হয়ে যাবেন এবং আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই আমি সকলকেই অনুরোধ করব, আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা সেই চারজন যুবতী মেয়ের ঘটনা শুনে আসি। বন্ধুরা, তাদের মা বলেন, গ্রামের এক বৃদ্ধ জমিদারের মন আমার চারজন যুবতী কন্যার প্রতি আকৃষ্ট হয়ে গেল। সে আমার লোভী স্বামীকে অনেক টাকার লোভ দেখিয়ে আমার কন্যাদের তাকে বিক্রি করে দেয়। এক রাতে আমি গোপনে আমার মেয়েদের সাথে দেখা করতে সেই প্রাসাদে গেলাম, কিন্তু ঘরের ভেতরের দৃশ্য দেখে আমি স্তম্ভ হয়ে গেলাম। আমার চারটি কন্যার সাথে যা ঘটেছিল তা দেখে যে কেউ লজ্জায় মারা যেত। আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। আমি জানতাম না আমার অনুপস্থিতিতে আমার স্বামী আমার মেয়েদের কারো কাছে বিক্রি করে দিয়েছে এবং কোথায় বিক্রি করেছে তাও আমার জানা ছিল না। সুরগুজা নামের এত বড় শহরে আমি কোথায় গিয়ে আমার মেয়েদেরকে খুঁজব? চাইলেও আমি তাদের খুঁজে বের করতে পারছিলাম না। যখন আমি বশিরের সাথে ঝগড়া করতাম যে আমার মেয়েদের কোথায় বিক্রি করেছ, তাদের ফিরিয়ে আনো, তখন সে বলতো, তুমি চিন্তা করো না, তোমার মেয়েরা যেখানে আছে সেখানে সুখে আছে, আর আমার পক্ষে তাদের বোঝা বহন করা সম্ভব নয়। তাছাড়া ভবিষ্যতে তাদের বিয়ের ব্যবস্থাও তো করতে হবে। আমি যা ভালো মনে করেছি তাই করেছি, এখন চুপ করো এবং আমার জন্য গরম রুটি বানিয়ে নিয়ে আসো। কান্নায় ভিজে থাকা চোখ মুছে আমি উঠে দাঁড়ালাম এবং রুটি বানাতে শুরু করলাম, কিন্তু আমার মন মেয়েদের বিচ্ছেদে ছটফট করছিল। আমার মমতা তাদের বুকে টেনে নিতে উদগ্রীব হয়ে গিয়েছিল। আমার জীবনের সমস্ত সম্পদ ছিল আমার কন্যারাই। ছেলে না থাকার কারণে বশির আমার কন্যাদের প্রতি অবজ্ঞা করত। আমি তখন একটি রুটি মাত্র তাওয়া থেকে নামিয়েছি, তখন দরজায় একটি ভিক্ষুক এসে বলল, আল্লাহর নামে কোনো ক্ষুধার্তকে খাবার দাও, আল্লাহ তোমার সব ইচ্ছা পূরণ করবেন। আমি তাড়াতাড়ি করে দুটি রুটি এবং একটি বাটিতে করে কিছু তরকারি নিয়ে তাকে দেওয়ার জন্য দরজায় চলে গেলাম। এই ভিক্ষুক প্রায়ই আমার বাড়িতে আসতো। আমি কখনো তাকে খালি হাতে ফেরাইনি। বাড়িতে খাদ্যের অভাব থাকলেও আমি তাকে কিছু না কিছু দিয়ে সাহায্য করতাম। আমি যখন তাকে রুটি দিলাম, সেই রুটি তার সাথে থাকা শিশুকে খাওয়ালো এবং নিজেও খেলো। তারপর দোয়া দিয়ে চলে গেল। আমি দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে কোনোভাবে যেন আমার মেয়েদের সাথে আমার দেখা হয়। আমি জানতাম না আমার দোয়া এত দ্রুত কবুল হবে। একদিন রাতের খাবার তৈরি করার সময় আবার সেই ভিক্ষুক এলো এবং সে বলল, আল্লাহর নামে কোনো ক্ষুধার্তকে খাবার দাও। আমি একটি প্লেটে ভাত দিলাম এবং তাকে দিতে দরজায় চলে গেলাম। সে ভাত নিল এবং বলল, মেয়ে, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। তুমি যদি মন খারাপ না করো তাহলে কি আমি জানতে পারি তোমার চিন্তার কারণ কি? আমি বললাম, তুমি জেনে কি করবে? সে নিজে প্রশ্ন করল, তোমার মেয়েরা কোথায়? আগে তো তারাই আমাকে খয়রাত দিত। তার কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি বললাম, আমি নিজেও জানি না আমার মেয়েরা কোথায় এবং কেমন আছে। তারপর ভিক্ষুক যা বলল তা শুনে আমি আনন্দে আফুল্লত হয়ে গেলাম। সে বলল, তুমি চিন্তা করো না, কেননা আমি জানি তোমার মেয়েরা কোথায় আছে এবং কেমন আছে। তুমি চাইলে তাদের সাথে দেখা করতে পারবে। আমি তার হাত ধরে বললাম, দ্রুত আমাকে বলো আমার মেয়েরা কোথায়। তখন ভিক্ষুক বলল, আগে আমাকে বলো তোমার মেয়েরা সেখানে কিভাবে গেল। আমি বললাম, তাদের বাবা আমার মেয়েদের বোঝা মনে করত, নিজে কিছু উপার্জন করত না, তাই টাকার লোভে আমার মেয়েদের বিক্রি করে দিয়েছে। এখন তুমি আমাকে বলো তারা কোথায় এবং কেমন আছে। তখন সে বলল,
তোমার মেয়েরা পাশের গ্রামে চৌধুরী জাবেদের প্রাসাদে আছে। চৌধুরী জাবেদ খুব ভালো মনের মানুষ। একদিন আমি তার প্রাসাদের সামনে গিয়ে ভিক্ষা চাইলে তিনি ভেতর থেকে তার কাজের মহিলাকে পাঠিয়ে আমাকে ভেতরে নিয়ে যান। তখন খাওয়ার সময় ছিল। প্রাসাদের সবাই খেতে বসেছিল। চৌধুরী জাবেদ তার কাজের লোকের মাধ্যমে আমাকে খেতে দিলেন। পেট ভরে খাওয়ার পর আমি তাকে বললাম, আমার সন্তানেরা বাড়িতে অনাহারে আছে। তখন তিনি আমাকে আরো খাবার দিয়ে দিলেন। ভিক্ষুক বলল, সেই সময় আমি তোমার 2 মেয়েকে দেখেছি। তারা দারুণ সুন্দর পোশাক পরেছিল এবং প্রাসাদের মালকিনের মতো চেয়ারে বসে খাচ্ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল দেখেছি, কিন্তু পরে বুঝলাম এরা তো তোমার মেয়ে। তাই আজ তোমার কাছে তাদের বিষয়ে জানতে চাইলাম। তুমি চিন্তা করো না, তোমার মেয়েরা সেখানে খুব আরামে আছে। চাকর বাকর তাদের সেবা করছে। চৌধুরী জাবেদ, যে আগে খুব অত্যাচারী ছিল, এখন একজন দয়ালু মানুষ হয়ে গিয়েছে। তার স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে এবং কোমায় চলে যায়। এরপর থেকে তিনি সব খারাপ কাজ ছেড়ে দেন এবং যাদের জমি জমা তিনি দখল করেছিলেন তাদের সব কিছু ফেরত দেন। ভিক্ষুকের কথা শুনে আমার মন শান্ত হলো। আমি ভেবেছিলাম আমার মেয়েরা কে জানে কি অবস্থায় আছে, কিন্তু এখন জানলাম তারা খুব ভালো আছে। ভিক্ষুক সব কথা বলে চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম কিভাবে সেখানে যাব, কারণ আমি যদি আমার স্বামীকে বলি তাহলে সে আমাকে কখনো যেতে দেবে না। রাতে যখন আমার স্বামী বাড়ি ফিরল, আমি তাকে বললাম, কয়েকদিনের জন্য আমি আমার বাবার বাড়ি যেতে চাই। বসির বলল, তুমি তো কখনো বাবার বাড়ি যাওয়ার কথা বলনি, বিশেষ করে যখন থেকে তোমার মা মারা গেছেন। আমি বললাম, আমার মেয়েদের কথা ভেবে সব সময় কাঁদি, খুব চিন্তিত থাকি। সেখানে গেলে আমার মন ভালো হবে, কয়েকদিন থাকার পর ফিরে আসব। বসে রাজি হয়ে আমাকে কিছু ভাড়া দিল। আমি তাড়াতাড়ি কিছু কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম। অনেককে জিজ্ঞেস করতে করতে আমি সেই গ্রামে পৌঁছালাম, কিন্তু চৌধুরী জাবেদের প্রাসাদ কোথায় তা আমি জানতাম না। আমি এক মহিলাকে জিজ্ঞাসা করলাম, চৌধুরী জাবেদের প্রাসাদ কোথায়? সে অবাক হয়ে আমার দিকে তাকালো এবং বলল, তুমি কোথা থেকে এসেছ এবং চৌধুরী জাবেদের প্রাসাদের ঠিকানা কেন জানতে চাইছ? আমি তাকে লুকিয়ে রাখলাম যে আমি আমার মেয়েদের খুঁজতে এখানে এসেছি। আমি বললাম, পৃথিবীতে আমার আপন কেউ নেই। শুনেছি চৌধুরী জাবেদ খুব দয়ালু মানুষ। তিনি গরিবদের সাহায্য করেন এবং অসহায়দের আশ্রয় দেন। তারপর সে আমার প্রতি দয়া দেখিয়ে তার সাথে থাকা একটি শিশুকে পাঠালো, যে আমাকে চৌধুরী জাবেদের প্রাসাদের সামনে গিয়ে দেখিয়ে দিল। প্রাসাদটি প্রাসাদ না হয়ে যেন একটি রাজপ্রাসাদ ছিল। আমি প্রাসাদের গেটের সামনে দাঁড়িয়ে সেটির সৌন্দর্যের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। গেটের সামনে 2 জন মোটা গোফওয়ালা ও বড় চুলওয়ালা প্রহরী দাঁড়িয়েছিল। তাদের একজন আমার কাছে এসে বলল, হ্যাঁ বোন, কি চাই? এখানে দাঁড়িয়ে কি দেখছ? কার সাথে দেখা করতে এসেছ? এই প্রশ্নের পরেই আমার শরীর ঘামে ভিজে গেল এবং আমার পা কাঁপতে শুরু করলো। কাঁপা গলায় বললাম, ভাই, আমি চৌধুরী জাবেদের সঙ্গে দেখা করতে চাই। তখন সে বলল, কেন দেখা করতে চাইছ? কি কাজ? আমার কাজ দরকার। আমি খুব ভালো রান্না করতে পারি এবং ঘরের সব কাজ করতে পারি। তখন সে বলল, চৌধুরী জাবেদ কোথাও কাজে গিয়েছেন, তুমি আবার আসো। আমি বললাম, আমি অনেক দূর থেকে এসেছি। তখন সে বলল, ঠিক আছে, তুমি ভেতরে এসে লোনে বসো। চৌধুরী জাবেদ এলে আমি তোমার সঙ্গে তার দেখা করিয়ে দেব, কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করো না, কারণ তার অনুমতি ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারে না। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। প্রহরী চলে গেল। আমি গভীর শ্বাস নিলাম এবং চৌধুরী জাবেদের জন্য অপেক্ষা করতে লাগলাম। 3 ঘন্টা অপেক্ষার পর গাড়ির শব্দ পেলাম। দ্রুত উঠে দাঁড়ালাম। গেট খোলার শব্দ শুনে দেখলাম একটি কালো চকচকে গাড়ি প্রবেশ করলো। গাড়ির পেছনের দরজা থেকে 2 প্রহরী বের হয়ে গাড়ির দরজা খুলল। চৌধুরী জাবেদ গাড়ি থেকে বের হয়ে ভেতরে চলে গেলেন। আমি তার পেছনে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু প্রহরী আমাকে থামিয়ে বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি চৌধুরী জাবেদের অনুমতি নিয়ে আসি। আমি আবার সেখানে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর প্রহরী ফিরে এসে আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল।
আমি আমার সাথের ব্যক্তি তুলে নিয়ে ভেতরের দিকে এগোলাম। ভেতরে যাওয়ার আগে বড় ঘোমটা দিয়ে মুখ ঢেকে নিলাম, যাতে আমার মেয়েরা আমাকে চিনতে না পারে। আমি দেখতে চাইলাম তারা কি অবস্থায় আছে। ভেতরে ঢোকার সময় আমার ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে শরীর কাঁপছিল। সামনে দেখলাম চৌধুরী জাবেদ সোফায় বসে পায়ের উপর পা তুলে রয়েছেন। আমি ভেতরে ঢুকেই সালাম দিলাম। সালামের উত্তর দিয়ে তিনি বললেন, বলো বোন, কি কাজ? সে বলল, আমি তোমার কি সাহায্য করতে পারি? আমি বললাম, চৌধুরী সাহেব, আমার একটি কাজের খুব প্রয়োজন। তিনি জানতে চাইলেন, তুমি কোথা থেকে এসেছ? আমি বললাম, আমি পাশের গ্রাম থেকে এসেছি। এই পৃথিবীতে আমার আপন কেউ নেই। আগে আমি আমাদের গ্রামে এক বাড়িতে কাজ করতাম, কিন্তু তারা গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে। এখন আমার কোনো কাজ নেই। কেউ আমাকে বলল, আপনি খুব ভালো মানুষ এবং এখানে কাজ পাওয়ার সুযোগ আছে। চৌধুরী সাহেব, আমি বাড়ির সব কাজ করতে পারি এবং খুব ভালো রান্নাও করতে পারি। যদি আপনি দয়া করে আমাকে কাজ দেন তবে আমি খুব কৃতজ্ঞ হব। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বললেন, আমার প্রাসাদে ইতিমধ্যেই অনেক কর্মচারী রয়েছে। আমার নতুন কর্মচারীর প্রয়োজন নেই। এটা নাও, কিছু টাকা রাখো। আমার গার্ডকে তোমার ঠিকানা দিয়ে যাও। প্রতি মাসে এই টাকার ব্যবস্থা করা হবে। আমি বললাম, না চৌধুরী সাহেব, আমি দান নিতে পারবো না। যদি আপনি আমাকে কাজ দেন তবে আমি এই টাকা নিতে রাজি, না হলে আমি দান নেওয়া মেনে নিতে পারবো না। তখন তিনি তার কর্মচারীদের ডেকে বললেন, লাজমা। লাজমা দৌড়ে এসে বলল, জি চৌধুরী সাহেব। তিনি বললেন, আজ থেকে রান্নার দায়িত্ব তোমার, আর বাড়ির সমস্ত কাজ এই নতুন কর্মচারী করবে। আমি বললাম, চৌধুরী সাহেব, সত্যি আপনার হৃদয় অনেক বড়। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। লাজমা আমাকে নিয়ে বাড়ির সব কাজ বুঝিয়ে দিল। সেই দিন আমাকে কোনো কাজ করতে হয়নি, কারণ সেটি ছিল আমার প্রথম দিন। কাজ বোঝানোর পর সে আমাকে আমার কোয়ার্টার দেখালো, যা কর্মচারীদের থাকার জায়গা ছিল। কোয়ার্টারটি ছিল সব ধরনের সুবিধা সমৃদ্ধ, যা চৌধুরী সাহেবের দয়ার উদাহরণ। পরের দিন ফজরের আজানে জুলেখা আমাকে জাগিয়ে দিল। জুলেখা ছিল প্রাসাদের পুরনো কর্মচারী। আমি উঠে ফজরের নামাজ আদায় করলাম এবং আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলাম যেন তিনি আমাকে আমার মেয়েদের সঙ্গে মিলিয়ে দেন। এরপর আমি আমার কাজে মন দিলাম। বাড়ির সমস্ত কক্ষ পরিষ্কার করার পর যখন আমি শেষ কক্ষটি পরিষ্কার করতে যাচ্ছিলাম, তখন পেছন থেকে এক গম্ভীর আওয়াজ পেলাম, এই ঘরে যেও না। আমি বললাম, শুধু এই ঘরটি পরিষ্কার করা বাকি। তিনি বললেন, এই ঘরে কারো ঢোকার অনুমতি নেই। আমি বললাম, কেন? জুলেখা বলল, এটা বলার দরকার মনে করি না। তুমি এখানে নতুন, ধীরে ধীরে সব জানতে পারবে। নিচের যেটুকু বাকি আছে তা পরিষ্কার করো, আর ভুলেও এই ঘরে ঢোকার চেষ্টা করো না। এটা চৌধুরী সাহেবের নির্দেশ। আমি কাজ শেষ করার পর জুলেখার সঙ্গে মিলে খাবার সাজাতে সাহায্য করলাম। খাবার সাজানো হয়ে যাওয়ার পর আমি আমার ঘুমটা ঠিকঠাক করে নিলাম। কিছুক্ষণ পর আমার 4 মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। তারা খাবারের টেবিলে এসে চৌধুরী জাবেদকে সালাম জানালো। চৌধুরী জাবেদ অত্যন্ত স্নেহের সঙ্গে সালামের জবাব দিয়ে বললেন, বসো বেটা, খাওয়া শুরু করো। আমরা তোমাদেরই অপেক্ষা করছিলাম। সবাই চুপচাপ খাবার খেলো। খাবার শেষে তারা একে একে উঠে চলে গেল। ঘুমটার আড়াল থেকে আমি আমার 2 মেয়ের পায়ের দিকে নজর দিলাম। তাদের পা দেখে আমার মায়ের মন কেঁদে উঠল। আমি চাইলেও জিজ্ঞাসা করতে পারলাম না যে তাদের পা এমন কেন হয়েছে। যদিও চৌধুরী নিজেকে খুব উদার ও দয়ালু মানুষ হিসেবে তুলে ধরে, আমার মনে হয় এটি শুধুই তার ভণ্ডামি। বাস্তবের শেষে নিষ্ঠুর চৌধুরী রয়ে গিয়েছে যে আগে ছিল। সব কাজ শেষ করার পর আমি যখন আমার কোয়ার্টারে ফিরে এলাম, তখন জুলেখাকে জিজ্ঞাসা করলাম, জুলেখা, আমি যদি একটি কথা জিজ্ঞেস করি তুমি কি বলবে? জুলেখা বলল, হ্যাঁ বলো। আমি বললাম, যে মেয়েগুলো খাবারের টেবিলে বসেছিল তারা কারা? জুলেখা উত্তর দিল, তারা চৌধুরী সাহেবের মেয়েরা। আমি অবাক হয়ে বললাম, যদি তারা চৌধুরী সাহেবের মেয়েরা হয় তাহলে তাদের পায়ের এই অবস্থা কেন? জুলেখা বিষয়টি এড়িয়ে গিয়ে বলল, আচ্ছা, এখন আমাকে কিছু কাজ করতে হবে, পরে এসে কথা বলবো। তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু আমি কিভাবে ঘুমাতাম
আমি তো একজন মা, আর একজন মা তার সন্তানের এমন অবস্থা দেখে কিভাবে ঘুমোতে পারে। সেই রাত আমি কান্নায় ভিজিয়ে কাটালাম। পরদিন সকালে যখন আমি প্রাসাদে গিয়েছিলাম, তখন দেখলাম আমার 4 মেয়ে সোফায় বসে হাসাহাসি করে গল্প করছে। দেখে মনে হচ্ছিল তারা এখানে খুব সুখী। ঠিক তখনই চৌধুরী জাবেদ এসে বলল, তোমরা এখানে কি করছো? চলো তোমাদের ঘরে যাও। আর আমি যে কাজ করতে বলেছি সেটাতে কোনো গাফলতি হওয়া উচিত নয়। তৎক্ষণাৎ তারা উঠে পড়ল এবং আব্বু বলতে বলতে সিঁড়ি বেয়ে সেই ঘরের দিকে চলে গেল, যে ঘরে জুলেখা আমাকে যেতে নিষেধ করেছিল। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি অবশ্যই সেই ঘরে যাব এবং দেখব কেন আমার মেয়েদের পায়ের এই অবস্থা, আর কেন তাদের এত কষ্ট দেওয়া হচ্ছে। তারা শুধু খাবার খাওয়ার সময় নিচে আসতো, তারপর আবার সেই ঘরে চলে যেত। কয়েকদিন ধরে এই চক্র চলতে থাকে। আমি কাউকেই বলতে পারছিলাম না যে আমি তাদের মা, কারণ যদি কেউ জানতে পারত তাহলে চৌধুরী জাবেদ আমাকে এখান থেকে তাড়িয়ে দিত। একদিন আমি সাহস সঞ্চয় করে সব ঘর পরিষ্কার করার পর সেই ঘরের দিকে এগোলাম। চারপাশে কেউ নেই তা নিশ্চিত করলাম। যখন বুঝলাম আশেপাশে কেউ নেই, তখন আমি দরজাটি খোলার সাহস করলাম। দরজা খুলতেই যে দৃশ্য আমি দেখলাম তা দেখেই আমার হৃদয় মুখ এসে ঠেকল, আমার শরীর কেঁপে উঠল। আমি বাসায় প্রকাশ করতে পারছি না যে সেই মুহূর্তে আমার কি অবস্থা হয়েছিল। ঠিক তখনই আমার পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তোমার সাহস কিভাবে হলো এই ঘরে আসার? আমি দ্রুত দরজাটি বন্ধ করে দিলাম। পেছন ফিরে দেখি চৌধুরী জাবেদ রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, তোমাকে কেউ বলেনি যে এই ঘরে প্রবেশের অনুমতি কারণেই? আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, জি বলেছিল। আমি সব ঘর পরিষ্কার করেছিলাম, তাই ভাবলাম এই ঘরটিও পরিষ্কার করে দেই। চৌধুরী জাবেদ আঙ্গুল তুলে বললেন, সাবধান, আজকের পর যদি তোমাকে এই ঘরের আশেপাশে দেখি তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এখন এখান থেকে চলে যাও এবং নিজের কাজ করো। আমি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে এলাম। জুলেখা যে সব শুনছিল সে বলল, আমি তোমাকে নিষেধ করেছিলাম এই ঘরে না যেতে, কারণ সেখানে কারো যাওয়ার অনুমতি নেই। চৌধুরী জাবেদ অনেক কর্মচারীকে এই ভুলের কারণে চাকরি থেকে বের করে দিয়েছেন এবং তোমাকেও বের করে দিতে পারেন। চৌধুরী সাহেব এটা সহ্য করেন না যে কেউ এই ঘরের কাছেও গেছে। আমি জুলেখাকে বললাম, জুলেখা, আল্লাহর দোহাই লাগে কিছু করো, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। জুলেখা বলল, আমি কিছুই করতে পারবো না, আমি নিজেও একজন কর্মচারী, আমার ক্ষমতা কতটুকু? ঠিক তখনই চৌধুরী জাবেদ নিচে নামলেন। আমি তার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললাম, চৌধুরী সাহেব, আল্লাহর দোহাই লাগে আমাকে মাফ করে দিন, আর কখনো এমন ভুল হবে না। আমাকে শুধু চাকরি থেকে বের করবেন না, আমার আর কোনো জায়গা নেই। তিনি বললেন, ঠিক আছে ঠিক আছে, যাও নিজের কাজ করো, আর যেন অভিযোগ করার সুযোগ না পায়। পরদিন প্রাসাদটি রঙিন ফুল দিয়ে সাজানো হচ্ছিল। জুলেখা আমাকে বলল, হাজরা, আজ পুরো বাড়ি ভালো করে পরিষ্কার করার পর রান্নাঘরে চলে আসো, আমাকে রান্না করতে সাহায্য করো, কারণ আজ অনেক লোকের জন্য খাবার রান্না করতে হবে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম এবং নিজের কাজে মন দিলাম। পরিষ্কার করার কাজ শেষ করার পর আমি জুলেখার সাথে রান্নাঘরে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, আজ এত আয়োজন কেন হচ্ছে? কেউ আসছে নাকি? জুলেখা বলল, আজ চৌধুরী সাহেবের সব ছেলে যারা পড়াশোনার জন্য বিভিন্ন দেশে গিয়েছিল একত্রিত হচ্ছে। এই আনন্দে প্রাসাদটি সাজানো হচ্ছে। চৌধুরী সাহেব নির্দেশ দিয়েছেন যে খাবার খুব ভালো হতে হবে, কারণ তার ছেলেরা অনেক বছর পর প্রাসাদে আসছে। তাই চৌধুরী সাহেব চান কোনো কিছুতেই যেন ঘাটতি না থাকে। আমি বললাম, ঠিক আছে। আমি দ্রুত হাত লাগাই আর আমার ঘুমটা সরিয়ে দেই। এখানে তোমাকে ছাড়া আর কেউ তো নেই। আমি ঘুমটা সরালাম। জুলেখা বলল, তুমি সালাদ তৈরি করো। সালাদ তৈরি করার পর আমি বাসন ধুয়ে নিলাম। ঠিক তখনই গাড়ির হর্ন শোনা গেল, আর জুলেখা তাড়াতাড়ি তাজা জুস ও অন্যান্য খাবার ট্রেতে সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেল। সেখানে চৌধুরী জাবেদ ও তার ছেলেরা বসেছিলেন। আমরা সেখানে যাওয়ার পর চৌধুরী জাবেদের ছেলেরা আমাদের সালাম দিল। দেখে মনে হচ্ছিল
চৌধুরী জাবেদ তাদের খুব ভালোভাবে মানুষ করেছেন। তাদের আচরণে তা বোঝা যাচ্ছিল। বড় ছেলে বলল, জুলেখা তাড়াতাড়ি খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। জুলেখা বলল, জি ঠিক আছে। ছোট চৌধুরী সাহেব বললেন, আমি এখনই দিচ্ছি। আমি আর জুলেখা মিলে খাবার সাজিয়ে দিলাম। চৌধুরী জাবেদ ও তার ছেলেরা খেতে শুরু করলেন, কিন্তু আজ আমার মেয়েরা খাবারের টেবিলে উপস্থিত ছিল না। এটা আমাকে ভীষণ অস্থির করে তুলেছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে আজ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমাকে সেই ঘরে যেতেই হবে, যে কোনো মূল্যেই হোক। যদি চাকরি ছাড়তে হয় তাহলেও আমি যাব, কারণ আমি এখানে এসেছি শুধুমাত্র আমার মেয়েদের জন্য। সবাই খাওয়া দাওয়া শেষ করার পর চৌধুরী জাবেদের ছেলেরা খাবারের খুব প্রশংসা করলো। চৌধুরী সাহেব বললেন, জুলেখা এই খাবার কে রান্না করেছে? জুলেখা বলল, চৌধুরী সাহেব এই খাবার আমি আর হাজরা মিলে রান্না করেছি। চৌধুরী সাহেব বললেন, আমি আজ খুব খুশি, কারণ আমার ছেলেরা সফলতার সঙ্গে ফিরে এসেছে এবং তারপর তোমরা এমন চমৎকার খাবার বানিয়েছ। বলো আজ কি চাই? জুলেখা বলল, চৌধুরী সাহেব আমার কিছুই দরকার নেই। আল্লাহর দয়ায় ও আপনার দেওয়া সব কিছুতেই আমি সন্তুষ্ট। এরই মধ্যে চৌধুরী জাবেদের ছেলে জিজ্ঞেস করলো, বাবা আম্মি কেমন আছেন? ডাক্তাররা কি বলেছেন? চৌধুরী সাহেব বললেন, আমার আশা তোমাদের মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, কারণ তিনি কয়েকবার কোমা থেকে ফিরে এসেছেন, তবে আবার কোমায় চলে যান। ডাক্তাররা আসার কথা বলেছেন যে কিছুদিন বা মাসের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। আর দেখাশোনা তো খুব ভালোভাবে হচ্ছে। তাদের ছেলেরা বলল, আমরা আম্মিকে দেখতে চাই। চৌধুরী সাহেব বললেন, চলো আমার সঙ্গে। তারা উঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন আমি বললাম, চৌধুরী সাহেব আমি আপনার কাছে কিছু চাইতে চাই। আমার আশা আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না। চৌধুরী জাবেদ বললেন, হ্যাঁ বলো কি চাইছ? আমি চৌধুরী দেলোয়ারের সামনে হাত পেতে বললাম, চৌধুরী সাহেব আমার হাত ভর্তি করে আমার মেয়েদের ফিরিয়ে দিন। চৌধুরী জাবেদ বললেন, তুমি কার মেয়েদের কথা বলছো? আমি বললাম, আপনার কাছে বিক্রি করে দিয়েছেন এবং তার বদলে আপনি তাকে অনেক টাকা দিয়েছেন। আমি শুনেছিলাম আমার মেয়েরা এখানে খুব সুখে আছে আর আপনি খুব উদার মনের একজন মানুষ। কিন্তু যখন আমি তাদের দেখলাম আমার মায়ের মন ব্যথায় ভরে গেল, কারণ তাদের পায়ে বড় বড় ফোসকা ছিল যেগুলো পানিতে ভরা। আমি জানি না আপনারা আমার মেয়েদের ওপর কি ধরনের অত্যাচার করেছেন। আমি এখানে শুধু আমার মেয়েদের দেখার জন্য এসেছিলাম, কিন্তু এখন আমি আমার মেয়েদের ছাড়া ফিরে যাব না। চৌধুরী জাবেদ নীরব রইলেন। তার ছেলেরা বিস্ময়ের দৃষ্টিতে তাদের বাবার দিকে তাকালো। ঠিক তখনই আমার বড় মেয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো এবং বলল, চৌধুরী সাহেব তাড়াতাড়ি আসুন, চৌধুরী রানী সাহেবার জ্ঞান ফিরে এসেছে। এই কথা শুনে চৌধুরী জাবেদ খুব খুশি হলেন। তিনি আমার মেয়েকে উপরে যেতে বললেন এবং আমাকে বললেন, হাজরা চলো আমাদের সঙ্গে, নিজে দেখো তোমার মেয়েরা কেমন আছে। চৌধুরী জাবেদ সেই ঘরের সামনে গিয়ে থামলেন, যেই ঘরে কারো যাওয়ার অনুমতি ছিল না। তিনি ও তার ছেলেরা ঘরে প্রবেশ করলেন আর আমি তাদের পেছন পেছন ঘরের ভেতরে গেলাম। যখন আমি গোপনে সেই ঘরের দরজা খুলেছিলাম তখন মেশিনের বাইরে আমি কিছুই দেখতে পাইনি। সেই মেশিনগুলো হাসপাতালের রোগীদের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এবার ঘরের অন্যদিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমার মেয়েরা আরামদায়ক সোফায় বসেছিল, তারা সুন্দর পোশাক পরেছিল এবং পুরোপুরি এই হাবেলির অংশ মনে হচ্ছিল। তাদের আশেপাশে পৃথিবীর সমস্ত আরাম আয়েশের সামগ্রী ছিল। আমি আমার ঘুমটা একটু তুলে তাদের দিকে তাকালাম। তাদের পায়ে ফোসকাগুলো পুরোপুরি সেরে গিয়েছিল। আমার 4টি মেয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো এবং তারা খুশিতে ভরা ছিল, কারণ চৌধুরী রানী সাহেবার জ্ঞান ফিরে এসেছে। চৌধুরী জাবেদ ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ডাক্তার সাহেব আমার স্ত্রী কি এখন বিপদমুক্ত? ডাক্তার বললেন, জি হ্যাঁ, আপনার স্ত্রী পুরোপুরি সুস্থ। তখন চৌধুরী জাবেদ বললেন, এটি সবই এই মেয়েদের কারণে সম্ভব হয়েছে। তারা দিন রাত তার পাশে পাহারা দিয়েছে। আমার স্ত্রী একটু জ্ঞান ফিরে পেতেই এই মেয়েরা ফোন করে আমাকে ডেকে পাঠায়। ডাক্তার বললেন, এখন আমাকে বিদায় দিন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। এগুলো নিয়মিত এবং সময় মতো নিতে হবে, যেন কোনো ধরনের অবহেলা না হয়। জুলেখা ডাক্তারের ব্যাগ তুলে নিয়ে তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দিল। তখন আমি আমার ঘোমটা সরালাম। আমার মেয়েরা আমাকে সামনে দেখে
হতবাক হয়ে গেল। তারা সবাই আমার বুকে ঝাঁপিয়ে পড়ল এবং কাঁদতে লাগলো। চৌধুরী জাবেদ তাদের মাথায় মমতার হাত রেখে বললেন, হাজরা, তুমি এদের জিজ্ঞাসা করতে পারো আমরা এদের সঙ্গে কোনো অন্যায় করেছি কিনা। তখন মেয়েরা বলল, না আম্মা, এরা আমাদের সঙ্গে কোনো অন্যায় করেনি, বরং এখানে আসার পর থেকে চৌধুরী সাহেব আমাদের মেয়ের মতো ভালোবাসেন। আমরা তো এখানে হাবিলির মালকিনের মতো থাকি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তোমাদের পায়ে যে ফোসকা হয়েছিল? আমার বড় মেয়ে বলল, আম্মা, আমরা দুজন রান্নাঘরে গিয়েছিলাম, তখন গরম ঘি আমাদের পায়ে পড়ে গিয়েছিল। চৌধুরী সাহেব আর জুলেখা নিষেধ করেছিলেন, কিন্তু আমরা রান্না করার জেদ ধরেছিলাম। আমাদের জেদের কারণেই এই কষ্টটা পেতে হয়েছিল। আম্মা, তুমি ভাবতেও পারবে না আমরা এখানে কতটা সুখে আছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আব্বা আমাদের চৌধুরী জাবেদ সাহেবের কাছে বিক্রি করেছিলেন। যদি অন্য কারো কাছে পাঠাতেন তাহলে আমরা জানি না আজ কোথায় থাকতাম। আব্বা তো আমাদের কোনো খবরই নেননি আমরা বেঁচে আছি না মারা গিয়েছি। এর চেয়ে ভালো এই লোকেরা যারা পর হয়েও আমাদের এতটা ভালোবাসা দিয়েছে। আমি বললাম, কিন্তু তোমরা এই ঘরের মধ্যেই কেন সীমাবদ্ধ ছিলে? তখন আমার মেয়েরা বলল, চৌধুরী রানী সাহেবা কুমাই ছিলেন, তাই আমরা চারজন মিলে তার দেখভালের দায়িত্ব নিয়েছিলাম। এই জন্যই আমরা কেবল খাবারের সময় এই ঘর থেকে বের হতাম। চৌধুরী রানী সাহেবা আমার মেয়েদের কাছে ডাকলেন এবং বললেন, আজ আমি পুরোপুরি সুস্থ তোমাদের কারণে। তোমাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোমরা আমার এত যত্ন করেছ। যদিও আমি কোমায় ছিলাম, তবে জ্ঞান ফিরে পাওয়ার পর প্রথমে তোমাদের চারজনকে দেখেছি। আমি সব সময় তোমাদের আমার চারপাশে অনুভব করেছি। চৌধুরী জাবেদকে গভীর চিন্তায় ডুবে থাকতে দেখে চৌধুরী রানী সাহেবা বললেন, জাবেদ সাহেব, আপনি কি ভাবছেন? তখন চৌধুরী জাবেদ বললেন, আমি কিছু ভাবছি, কিন্তু জানি না যা ভাবছি তা সম্ভব হবে কিনা। তাদের বড় ছেলেরা বলল, বাবা, আপনি কি ভাবছেন আমাদেরকে জানান। তখন চৌধুরী জাবেদ বললেন, যদি তোমাদের চারজনের কোনো আপত্তি না থাকে তবে আমি চাই আমার এই চার মেয়ে আমাদের ছেলেদের সঙ্গে বিয়ে করো। তাদের চার ছেলে বলল, বাবা, আমাদের এতে কোনো আপত্তি নেই। আপনি আমাদের বড় এবং আপনি যাই সিদ্ধান্ত নেবেন আমরা তা মাথা পেতে নেব। এরপর চৌধুরী জাবেদ আমার দিকে তাকিয়ে বললেন, হাজরা বোন, তুমি বলো তুমি কি চাও? তুমি কি আবার তোমার মেয়েদের সেই দানবের কাছে ফিরিয়ে নিতে চাও যে আবার তাদের অন্য কারো কাছে বিক্রি করতে পারে? হাজরা বোন, তুমি বিশ্বাস করো আর না করো, আমি আমার মেয়েদের তোমার সঙ্গে কখনো যেতে দেব না। একজন বাবা হিসেবে আমি এখানেই এখন তাদের বিয়ে আমার ছেলেদের সঙ্গে দিয়ে দেব, কারণ এর চেয়ে ভালো বউ আমাদের বাড়ির জন্য আর কেউ হতে পারবে না। চৌধুরী জাবেদ তখনই মৌলবী এবং সাক্ষীদের ডেকে পাঠালেন এবং আমার চার মেয়ের বিয়ে তার চার ছেলের সঙ্গে দিয়ে দিলেন। যদিও তিনি জানতেন তার ছেলেরা বিদেশ থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসেছে আর আমার মেয়েরা তুলনায় অনেক কম শিক্ষিত। বিয়ের পর আমার মেয়েরা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আমি বললাম, কেঁদো না, তোমাদের তো খুশি হওয়া উচিত যে তোমরা এমন এক সুশীল পরিবার পেয়েছ যারা তোমাদের মা বাবার অভাব বুঝতে দেবে না। তোমাদের শুধু এই একটা কথা মনে রাখতে হবে যে চৌধুরী সাহেব আর চৌধুরী রানী সাহেবার সম্মান ও সেবাটাও করতে হবে, কারণ তারাই তোমাদের মতো আশ্রয়হীনদের আশ্রয় দিয়েছেন। আমি চৌধুরী রানী সাহেবা এবং চৌধুরী জাবেদের কাছে অনুমতি চাইলাম যে মাঝে মধ্যে আমি আমার মেয়েদের দেখতে আসতে পারি কিনা। তখন চৌধুরী জাবেদ বললেন, কেন নয়, অবশ্যই তুমি আসতে পারবে। হাজরা বোন, এই বাড়ি তোমার নিজের বাড়ি। যখন মন চায় তুমি এসে তোমার মেয়েদের সঙ্গে দেখা করতে পারো। সবাইকে বিদায় জানিয়ে আমি আমার মেয়েদের জন্য অগণিত দোয়া করতে করতে গ্রামের দিকে রওনা দিলাম এক শান্তি এবং নিশ্চিন্তার সঙ্গে, কারণ আমার মেয়েরা এখন সুখী জীবনে রয়েছে। তো দেখুন বন্ধুরা, একজন মা তার সন্তানদের জন্য কত দূর পর্যন্ত যেতে পারেন। এই গল্প থেকে আমরা আরও একটি শিক্ষা পাই। আজকাল আমাদের সমাজে একটি ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে যেখানে সবাই চায় তাদের ছেলের জন্য খুব সুন্দর এবং উচ্চ শিক্ষিত মেয়ে খুঁজে আনতে, কিন্তু বাস্তবে এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ নয়। সুন্দর মেয়ে খোঁজার বদলে যদি মায়েরা এমন মেয়েদের খুঁজে আনেন যারা হয়তো বাহ্যিকভাবে অতটা সুন্দর নয় কিন্তু অন্তরে ভালো, তাহলে
তারাই বাড়িকে সুন্দর করে তুলতে পারে। আমাদের সমাজে মেয়েদের প্রস্তাব শুধু এই বলে ফিরিয়ে দেওয়া হয় যে তারা খুব সুন্দর নয় বা বেশি পড়ালেখা জানে না। তবে প্রায়ই দেখা যায় অত্যন্ত সুন্দর বউ বিয়ের পর শাশুড়িকে নানা সমস্যায় ফেলে দেয়। এর মানে এই নয় যে সুন্দর মেয়েরা ভালো নয়, বরং আমাদের উদ্দেশ্য কেবল এই চিন্তা ধারণাকে পরিবর্তন করা যে কম শিক্ষিত বা কম সুন্দর মেয়েরা আমাদের ছেলেদের জন্য যোগ্য নয়। আল্লাহ পাক সবার মেয়েদের এবং বোনদের ভালো নসিব দান করুন, আমিন। বন্ধুরা, এই গল্পটি ভালো কাজ এবং সওয়াবের উদ্দেশ্যে তোমাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করো। হয়তো এই বার্তাটি কারো হৃদয়ে প্রবেশ করবে এবং আমাদের সবার জন্য নেকির মাধ্যম হবে। আর এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেল বাস্তব ঘটনা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।